আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর আগের ছবি তদন্ত সংস্থার হাতে। শনাক্ত আরও 2 জন। 25 মে প্রতিবেদন দাখিলের নির্দেশ। অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে জুলাই হত্যা মামলা করেনি সরকার, বললেন সংস্কৃতি উপদেষ্টা। প্রকৃত ঘটনা তদন্ত করবে পুলিশ। মামলা করেছে একজন লোক, এটা রাষ্ট্রের পক্ষের মামলা না, সরকারের দেয়া মামলাও না। ইশরাককে মেয়র ঘোষণার গেজেট প্রকাশের আগে আইন মন্ত্রণালয়ের মতামত নেয়নি নির্বাচন কমিশন, জানালেন আইন উপদেষ্টা। জুলাই সনদ তৈরিতে সর্বোচ্চ চেষ্টার কথা জানালো ঐকমত্য কমিশনের সহসভাপতি। অন্তর্বর্তী সরকারের অধীনেই সংস্কার বাস্তবায়ন চায় গণ অধিকার পরিষদ। বজ্রপাতে সারা দেশে 9 জনের মৃত্যু। বর্ষার আগে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা বিভিন্ন স্থানে। ডুবে যাচ্ছে মহাসড়ক, খাদ্য গুদাম। স্বাগত। এখন বিকেলে আপনাদের সাথে পুরো আয়োজনে থাকবো আমি তানজিম শাফিন। আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর আগে গুলি করে হত্যার ফুটেজ মিলেছে। জড়িত আরও 2 জন শনাক্ত। এই মামলার তদন্ত প্রতিবেদন 25 মে দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আগস্টে যাত্রাবাড়ি ও রামপুরা থানার হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় 3 মাস বাড়িয়ে 20 জুলাই নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদন। গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পালিয়ে যাবার দিনে ঢাকার অদূরে আশুলিয়া থানায় 6 তরুণকে প্রথমে গুলি করে হত্যা করা হয়। পরে একটি ভ্যানে করে তাদের মরদেহ পুড়িয়ে ফেলা হয়। এর মধ্যে একজন জীবিত ছিলেন। সেই ভয়াবহ দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেঁপে ওঠে পুরো দেশ। সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিম জানায়, আশুলিয়া থানায় মরদেহ পুড়িয়ে দেওয়ার আগে গুলি করার ফুটেজ পাওয়া গেছে। নতুন করে আরও 2 জনকে শনাক্ত করা হয়েছে। তাই ট্রাইব্যুনাল 1 মাস সময় বাড়িয়ে 25 মে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। এ মামলায় হাজির করা হয় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহেল কাফি, শাহিদুল ইসলাম, ওসি আরাফাত হোসেন। এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার। এই জন্য আমরা 1 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছে। এদিন 4 মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 13 পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করা হয়। 3 মাস পিছিয়ে আগামী 20 জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আর রামপুরার কার্নিশে ঝুলে থাকা এক যুবককে হত্যা মামলার তদন্ত প্রতিবেদনও একই তারিখে দাখিল করতে বলা হয়েছে। এছাড়া নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি রবিউলকে হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক মন্ত্রী দীপুমনির প্যারোলের আবেদন আমলে নেয়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জাহিদ হাসান, এখন, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের পর 1,500 মামলা হয়েছে, যার মধ্যে 600 হত্যা মামলা তদন্ত শেষ হলে গুলির নির্দেশদাতার সংখ্যা বলা যাবে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। পুলিশ সপ্তাহ উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, অসৎ উদ্দেশ্যে মামলা করা হচ্ছে, তবে নিরীহ মানুষকে হয়রানি না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। গণহত্যা মামলার আসামি বিদেশে পলাতক পুলিশ কর্মকর্তাদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের কাছে সহায়তা চাওয়া হয়েছে। আমি পার্সোনালি চিনি, আমি জানি জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন। ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং। কিন্তু আবার বলছি, এটা মামলা করেছে একজন লোক, এটা রাষ্ট্রের পক্ষের মামলা না, সরকারের দেয়া মামলাও না। যে কোনো, এখন আপনি দেখেন, মামলা করার এখন আমরা স্বাধীনতা পেয়েছি, মামলা করার স্বাধীনতা আছে, সবাই সেই স্বাধীনতার কেউ কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে। জুলাই গণঅভ্যুত্থানের পর 1,500 মামলা হয়েছে, যার মধ্যে 600 হত্যা মামলা।
তদন্ত শেষ হলে গুলির নির্দেশদাতার সংখ্যা বলা যাবে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। পুলিশ সপ্তাহ উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলেন তিনি। এই সময় তিনি বলেন, অসৎ উদ্দেশ্যে মামলা করা হচ্ছে, তবে নিরীহ মানুষকে হয়রানি না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। গণহত্যা মামলার আসামি বিদেশে পলাতক পুলিশ কর্মকর্তাদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে। পলাতক তাদের বেলায় আমাদের একটা সুবিধা আছে, আমরা ইন্টারপোলকে রিকোয়েস্ট করতে পারি যে তারা আমাদের এখানকার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তাদেরকে আমরা ফেরত দেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাই। ইন্টারপোল তাদের সমস্ত সভ্য দেশগুলোতে আমাদের এই আবেদনটা পাঠিয়ে দেয়, ওনাদের ভাষায় এটাকে রেড নোটিশ বলে, এবং এই প্রক্রিয়াটাই আমরা শুরু করেছি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশের আগে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, বিশেষ ট্রাইব্যুনালে এই মামলার আর্জি পরিবর্তন করা হয়েছে, যা আইন অনুমোদন করে না। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানের শেষে উপদেষ্টা জানান, জট কমাতে আদালতে যাবার আগেই আরও বেশি সংখ্যক মামলা সরকারি আইনগত সহায়তা সংস্থার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে সরকার। বিস্তারিত আজহার লিমনের প্রতিবেদনে। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকার 2 সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই বছরের মার্চে দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্য হয়েছে বলে মামলা দায়ের করেন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। 5 আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে 5 বছর পরে নির্বাচনী ট্রাইব্যুনালে দায়ের করা ওই মামলার রায় হয়। কারচুপির অভিযোগে ওই নির্বাচনে জয়ী ঘোষণা করা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলে নূর তাপসের বিজয়কে বাতিল করা হয়। একই সঙ্গে নতুন করে জয়ী ঘোষণা করা হয় বিএনপির দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে। মাসখানেক আগের আদালতের ওই রায়ের পর বিষয়টি গড়ায় নির্বাচন কমিশনে। 6 দিন আগে নির্বাচন কমিশন সচিব জানান, আদালতের রায়ের পর এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে কিনা তা জানতে মতামত চাওয়া হয়েছে আইন মন্ত্রণালয়ের। কিন্তু রোববার হঠাৎই ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে দেয় নির্বাচন কমিশন। এ নিয়ে আইন উপদেষ্টাকে প্রশ্ন করা হলে তিনি জানান, মতামত চাইলেও গ্যাজেট প্রকাশ করার ক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের সুপারিশের অপেক্ষা করেনি নির্বাচন কমিশন। ওনারা সাংবিধানিক প্রতিষ্ঠান, ওনাদের সিদ্ধান্ত ওনাদেরই নেওয়ার কথা। আমাদের কাছে যখন মতামতের জন্য পাঠিয়েছিলেন, তখন আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের সাথে কথা বলে আমরা যেটা জেনেছিলাম যে নির্বাচনী যে প্লেইন্ট আছে সেই প্লেইন্ট নাকি পরিবর্তন করা যায় না, কারণ এটা হাইকোর্টের রায় আছে, এটা নাকি কোয়াসি সিভিল ম্যাটারে প্লেইন্ট পরিবর্তন করা যায় না। তো ইশরাক সাহেব বোধহয় আপনার পরে প্লেইন পরিবর্তন করেছিলেন, সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে, এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। তো নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই, ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেন। এটা ঠিক, আদালত এবং আইনি কোনো বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ ছাড়াই বড় কোনো সিদ্ধান্ত নেবার ঘটনা নির্বাচন কমিশনের ক্ষেত্রে এবারই প্রথম। আইন উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল, এর মাধ্যমে কি বিতর্কিত কমিশন আর বিতর্কিত নির্বাচনগুলোকে বৈধতা দেওয়া হলো? সকালে এই ওসমানী স্মৃতি মিলনায়তনে উপদেষ্টা আসিফ নজরুল জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে যোগ দেন। এখানে তিনি বলেন, প্রতি বছর দেশে যে 5 লাখের মতো মামলা হয়, সেখানে সরকারি আইনি সহায়তার কার্যক্রম বাড়িয়ে 2 লক্ষ মামলা আগ থেকেই সমাধান করার কথা ভাবছে সরকার। এর আগে আইনি সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত মেলা ও রোড শোয়ের উদ্বোধন করেন আইন উপদেষ্টা। আইন মন্ত্রণালয়ের এই আয়োজনে যোগ দেয় সরকারি বেসরকারি আইনি সহায়তা সংস্থা, বিদেশি কূটনীতিক সহ আইন ও বিচার কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত কর্মকর্তারা। আজহার লিমন, এখন, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্রের সংস্কার সাধনের যে সম্ভাবনা তৈরি হয়েছে, ঐক্য প্রতিষ্ঠা করে তা কাজে লাগাতে সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কমিশনের সাথে গণ অধিকার পরিষদের বৈঠকের সূচনা বক্তব্যে একথা বলেন তিনি। এর আগে বৈঠকে যোগ দিতে গণ অধিকার পরিষদের 10 সদস্যের প্রতিনিধি দল আসে এলডি হলে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর আলী রিয়াজ আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে কোনোভাবেই ব্যর্থ হওয়া যাবে না। জাতীয় সনদ তৈরির প্রচেষ্টা অব্যাহত থাকবে, আর এটি একমাত্র লক্ষ্য। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, যে কোনো মূল্যে ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাবিত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।
গণ অধিকার পরিষদ জুলাই গণ অভ্যুত্থানের সূচনা করেছিল বলেও মন্তব্য করেন নুরুল হক নূর। আজকের এই আমাদের বসা এবং আজকের এই আলোচনা এটা বাংলাদেশের আগামীর অগ্রযাত্রার জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করবে, সেই প্রত্যাশা নিয়ে আমরা এখানে এসেছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটা নতুন পর্যায়ের সূচনা হয়েছিল, যারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি 2024 সালের কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সময়ে একটি অভূতপূর্ব অভাবনীয় একটি গণ অভ্যুত্থান। সেই অর্থে ফ্যাসিবাদ বিরোধী গত 16 বছরের সংগ্রামে আপনারা অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন। যারা দেশকে ভালোবাসে তারা কখনো পালিয়ে যেতে পারে না। জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুস সুবহানকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা দল মতের ঊর্ধ্বে উঠে জাতির স্বার্থে জাতীয় ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে এই জাতি বিজয়ী হবে। ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হতে পারে, কিন্তু জাতি বিজয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি সবসময় বলি, দেশ এবং মানুষকে যারা ভালোবাসে তারা কখনো দেশ মানুষকে ছেড়ে পালিয়ে যেতে পারে না। এখন বিকেলে একটা বিরতি নিচ্ছি, ফিরবো একটু পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন এখন বিকেল। কুমিল্লা, কিশোরগঞ্জ, নোয়াখালী ও সুনামগঞ্জে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে 9 জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয় কুমিল্লায়। সকাল 11টার দিকে বরুগা উপজেলার পয়ালগচ্ছ গ্রামে মাঠে ঘুড়ি উড়াচ্ছিল কয়েকজন শিক্ষার্থী। এ সময় বজ্রপাতে 2 স্কুল ছাত্রের মৃত্যু হয়। নিহত 2 জনই বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। এছাড়া মুরাদনগরে মাঠে কাজ করার সময় নিহত হয় নিখিল চন্দ্র দেবনাথ ও জুয়েল ভুইয়া নামে আরও 2 কৃষক, আর আহত হয় 3 জন। এদিকে সকালে কিশোরগঞ্জের অষ্টগ্রামের বিভিন্ন উপজেলা বজ্রসহ বৃষ্টিপাত হয়। এ সময় ধান কাটা ও মাড়াইয়ের সময় প্রাণ হারান অষ্টগ্রামের হালালপুর গ্রামের ইন্দ্রজিৎ দাস, খয়েরপুর গ্রামের স্বাধীন মিয়া এবং রানীগঞ্জ গ্রামের ফুলেসা বেগম। এছাড়া সুনামগঞ্জের হাওরের গরুর ঘাস খাওয়ানোর সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে এক কলেজ শিক্ষার্থীর। আর নোয়াখালীতে কাজ করার সময় মৃত্যু হয়েছে একজন ইটভাটা শ্রমিকের। বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে মহানগরী। গুরুত্বপূর্ণ মহাসড়ক ও সরকারি স্থাপনাও। 2 সপ্তাহ আগে কয়েক মিলিমিটার বৃষ্টিতে এখনও ডুবে আছে চান্দনা চৌরাস্তা। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতায় আটকে আছে জলাবদ্ধতা নিরসনের কাজ। এছাড়াও জলাবদ্ধতার কবলে কুমিল্লার প্রধান খাদ্য গুদাম। দীর্ঘদিন হাঁটু সমান পানিতে ডুবে থাকা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে 14টির মধ্যে 8টি গুদামে। সহকর্মীদের পাঠানো তথ্য, ছবিতে প্রতিবেদন। গাজীপুরের প্রাণকেন্দ্র চান্দনা চৌরাস্তা ঢাকা, ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কের সংযোগস্থল। দৈনিক হাজারো মানুষের চলাচল এই মহাসড়ক দিয়ে। অথচ সামান্য বৃষ্টিতেই 2 সপ্তাহ ধরে ব্যস্ততম এই মহাসড়কের পাশে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিআরটি প্রকল্পের আওতায় অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশনের পথ। তার উপর নির্মাণ সামগ্রী ও বৃষ্টিতে মাটি জমে সিটি কর্পোরেশনের পুরনো ড্রেনেজ সিস্টেমও অকার্যকর হয়ে পড়েছে। এর সাথে নগর কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ না থাকায় সৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। চালের গাড়ি, মাছের গাড়ি, যে সব গাড়ি সব উল্টে ভর্তি, যে মাল সব নষ্ট হয়ে গেছে। 4-5 বছর কোনো পানি জমে নাই, এইবার ওরা কেউই পরিষ্কার করে না, ড্রেন পরিকল্পিতভাবে কাজ করে না, আজকে এই অবস্থা। সড়কে খোঁড়াখুড়ি, খানাখন্দ আর উন্মুক্ত ড্রেনে উল্টে বিকল হচ্ছে যানবাহন। অহরহ ঘটছে দুর্ঘটনা। ময়লা দুর্গন্ধযুক্ত পানি মারিয়ে ক্রেতা আসতে না পারায় আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রি নেমেছে অর্ধেকে। পচা পানিতে অনেক দূর ঘুরে আসতে হয়, কাস্টমার তো আসে নাই ভাবে। ভাই এই পচা পানি পাড়ায় কি কেউ আসবে? ব্যবসার তো প্রচুর ক্ষতি হচ্ছে। আমাদের ব্যবসা আগে যে সেল ছিল এর 3 ভাগের 1 ভাগও নাই। 15 দিন যাবত এই রাস্তা পানির কারণে মানুষ আসতে পারে না। মানুষ আর রিক্সা দিয়ে আসলে মাঝখানে যা পইরা। তবে ভোগান্তির কারণ হিসেবে সড়ক ও জনপদ বিভাগের অব্যবস্থাপনাকে দায়ী করে সিটি কর্পোরেশনের কর্মকর্তা জানান, সংকট নিরসনে তারা চেষ্টা করছেন। আউটপুটগুলো ঠিক নাই এবং সাথে হচ্ছে রাস্তায় আমরা তো উদ্যোগ দিচ্ছি, আমরা জানাইছি, আমরা নিজেদেরকে কিন্তু ওরা যদি আমাদেরকে হেল্প না করে তাহলে আমরা কিছু করবো।
এদিকে কুমিল্লার ধর্মপুর এলাকার প্রধান খাদ্য সংরক্ষণাগার ভাসছে কোমর সমান পানিতে। দীর্ঘদিন পানি জমে থেকে পুরো এলাকা রূপ নিয়েছে বিষাক্ত জলাশয়ে, আর গুদাম ঘরগুলোর চারপাশ পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। আগে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও গুদামের পাশের ঢাকা চট্টগ্রাম রেলপথের উন্নয়ন কাজে সেই পথ বন্ধ হয়ে যায়। জলাবদ্ধতা আর স্যাঁতস্যাঁতে পরিবেশে নষ্ট হচ্ছে গুদামে থাকা খাদ্যশস্য। এরই মধ্যে নতুন পুরাতন মিলিয়ে খাদ্য সংরক্ষণে ব্যবহৃত 14টি গুদামের মধ্যে 8টি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, সমস্যা নিরসনে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশনকে জানানো হলেও নেওয়া হয়নি কার্যকর উদ্যোগ। 2017 সাল থেকে এখানে এরকম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রমজানের শেষের দিকে আমি ডিসি মহোদয় ওখানে গিয়েছিলাম। ওনারা আশ্বস্ত করছে যে ঈদের পরে ওনারা ড্রেনেজের ব্যবস্থা শুরু করবে, কিন্তু এখনো পর্যন্ত ওনারা ড্রেনের কোনো কার্যক্রম শুরু করেনি। বর্ষার আগেই জলাবদ্ধতা সমস্যার সমাধান না হলে দুর্ভোগ উঠতে পারে চরমে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি ভুক্তভোগী বাসিন্দাদের। সাদাত শাহেদ, এখন। রাজধানীর কামরাঙ্গীরচরে রাজুক অনুমোদিত নকশা না মেনে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। আবার যারা নকশার অনুমোদন নিচ্ছেন তারাও পরিপূর্ণভাবে তা মানছেন না। ভবন মালিকদের অনেকেই খোঁজেন আইনের ফাঁকফোকর, যে কারণে কর্তৃপক্ষ চাইলেও সবাইকে আইন মানতে বাধ্য করতে পারছেন না। দেলাওয়ার দোলনের প্রতিবেদন। সড়কের মাঝ বরাবর সীমানা দেয়াল নির্মাণ করা হচ্ছে পাকা বাড়ি। রাজুক থেকে নেওয়া হয়নি নকশার অনুমোদন। এ তথ্য বেরিয়ে এসেছে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। পরে গুড়িয়ে দেয়া হয় অবৈধ অংশ। কামরাঙ্গীচর এলাকার অধিকাংশ ভবন রাজুক অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও তার প্রমাণ মিলেছে। সড়ক দখলে নিতে রীতিমতো চলছে প্রতিযোগিতা। ভবন রক্ষায় মালিকরা খুঁজছেন আইনের ফাঁকফোকর। যখন ডিটটা করে তখন 6 মাসের স্টে অর্ডার ছিল। ওনারা পরবর্তীতে আবার আবেদন করে এটাকে 1 বছরের জন্য এক্সটেনশন করেছে, যেটা 2025 সালের মে মাস পর্যন্ত বলবৎ আছে। তো যেহেতু একটা স্টে অর্ডার আছে আদালতের, সেই জন্য আমরা এখানে ওরকমভাবে তেমন কিছু করতে পাইনি। যদিও এসব ভবন মালিকরা দুষছেন রাজুককে। বলছেন বারবার অফিসে গিয়েও মেলে না সেবা। অনেকটা বাধ্য হয়েই নিয়ম ভাঙছেন তারা। পিলার দিয়ে আমি জাস্ট এই একতলা করে উপরে টিন শেড দিচ্ছি। আমি যদি এটা বহুতলা ভবন করার ইচ্ছা থাকতো তাহলে তো আমি ওর উপরে টিন শেড দিতাম না, এরকম একটা পরিবেশ তো রাখতাম না। আমরা যখন করেছি তখন রাজু কোনো প্ল্যান দেয় না। রাজুকের ম্যাজিস্ট্রেট বলছেন আইন না মানার প্রবণতা তৈরি হয়েছে নাগরিকদের মধ্যে। পর্যায়ক্রমে ভবনের সব অবৈধ অংশ অপসারণ করা হবে। মোট রাস্তাটা এখানে থাকবে 20 ফিট। 20 ফিটের বাইরে হচ্ছে যে দুই পক্ষেই ছাড়বে। যেহেতু উনি করছেন, তা আমাদের কাছে ওনারটাই ব্যত্যয় মনে হয়েছে, এই জন্য ওখানে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। আর বাকি যখন উনি আরেক পক্ষে আছেন, উনি যখন আবার এভাবে ভবন নির্মাণ করতে যাবেন, তখন আমরা আবার দেখব যে রাস্তা জায়গা ছেড়ে উনি করছেন কিনা। রাজধানীর কামরাঙ্গীরচরের নির্মাণাধীন 10 তলায় ভবনটি সড়কের জমি দখলে নিয়েছে প্রায় 8 ফিট। তথ্য বলছে এখন নির্মাণ করা হচ্ছে রাজধানীতে এমন প্রায় 3,500 ভবনের ক্ষেত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের নিয়ম মানা হচ্ছে না। যদিও জনসাধারণের প্রশ্ন, এরই মধ্যে নির্মাণ হয়ে গেছে এমন ভবনের ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেবে সংস্থাটি। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। এখন বিকেল নিচ্ছে আরও একটা বিরতি, ফিরবে একটু পর। ফিরলাম বিরতির পর, দেখছেন এখন বিকেল। বুড়িমারি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। এ নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, অবরোধ এখনো চলছে কিনা, অবরোধ তুলে নিতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ দেখেছেন কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে অবরোধটি গত 8 দিন ধরে চলছিল সেটি এখনও চলমান আছে। তবে এর আগে শুধু ট্রেন পথ অর্থাৎ রেলপথ অবরোধ ছিল। গতকালকে থেকে সড়ক পথ সহ অবরোধ শুরু হয়েছে এবং এই অবরোধ যারা আন্দোলনকারী আছেন তারা বলছেন যে তাদের দাবিটি অত্যন্ত যৌক্তিক, যে বুড়িমারি এক্সপ্রেস যেটি ঢাকা থেকে লালমনিরহাট পর্যন্ত চলাচল করে সেটি একদম বুড়িমারি স্থলবন্দর
পর্যন্ত চালু করার আশ্বাস ছিল রেলপথ মন্ত্রণালয়, কিন্তু দীর্ঘ কয়েক দফা আশ্বাসের পরও সেটার বাস্তবায়ন যারা স্থানীয়রা আছে সেটি পায়নি, যার কারণে বুড়িমারি এক্সপ্রেস নাম হলেও বুড়িমারি থেকেই ট্রেনটি যাতায়াত করে না। এইটি হচ্ছে সবথেকে বড় অভিযোগ তাদের। এবং গতকাল থেকে আমরা দেখেছি যে সড়কপথ অবরোধের ফলে যেটি হয়েছে যে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থেকে পাটগ্রাম পর্যন্ত প্রায় 30 থেকে 35 কিলোমিটার রাস্তা জুড়ে যে পণ্যবাহী ট্রাকের যে সারি, সেই সারি ক্রমেই দীর্ঘ হচ্ছে এবং দুই পাশে প্রায় 2 থেকে 2,500 ট্রাক আটকা পড়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা দেখেছি দুপুর 1টা থেকে 1:30 নাগাদ স্থানীয় যে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এখানে এসেছিলেন এবং যারা এই আন্দোলন করছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো সমাধানে আসতে পারেননি। সে পরে লালমনিরহাটের যিনি জেলা প্রশাসক আছেন সেই জেলা প্রশাসক মহোদয় 5টার সময় দিয়েছেন, যে 5টার সময় এসে এখানে যারা আন্দোলন করছেন এই দাবিটির পক্ষে তাদের সাথে কথা বলবেন এবং যত দ্রুত সম্ভব এই সংকট সমাধানের চেষ্টা করবেন। এবং আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জিজ্ঞাসা করেছিলাম যে রেল মন্ত্রণালয়ের কারোর সাথে তার কথা হয়েছে কিনা, তো তিনি আমাকে সেরকম কোনো সদুত্তর দিতে পারেননি। রেল বিভাগের কর্মকর্তারা ফোন ধরছেন না বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং এই যে আন্দোলনটি এখানকার যারা স্থানীয়রা আছেন তারা বলছে এটি খুবই যৌক্তিক আন্দোলন, কারণ বুড়িমারি এক্সপ্রেসের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন একদম দেশের একদম এক প্রান্তের মানুষেরা। তো এই সেবাটি যাতে দ্রুত চালু করা হয় এই দাবিতে তারা অনড় রয়েছেন। বিকেল 5টায় জেলা প্রশাসনের সাথে কথা বলার কথা রয়েছে, তখন নিশ্চয়ই একটা সমাধান আসবে। তো এই ছিল আমার কাছে হাতীবান্ধা থেকে সবশেষ অবস্থা। শাফিল। লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধের খবর জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি। এদিকে বাস চালক ও হেলপারদের উপরে সিএনজি চালিত অটোরিকশার চালকদের হামলার প্রতিবাদে ভোলায় অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন বাস শ্রমিকরা। এতে সকাল থেকে জেলার অভ্যন্তরীণ রুটগুলোতে বাস চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন এসব রুটের যাত্রীরা। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজুর রহমান। রোববার বিকেলে ভোলার চরফ্যাশন বাজারে বাসে যাত্রী ওঠানো নিয়ে অনন্যা পরিবহন নামের একটি বাসের চালক ও সহযোগীকে মারধর করে সিএনজি চালিত অটোরিকশার চালকরা। এতে সজীব ও তানজিল নামে 2 জন গুরুতর আহত হয়। এর প্রতিবাদে রোববার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য অভ্যন্তরীণ 5টি রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় ভোলা বাস শ্রমিক ইউনিয়ন। এর প্রেক্ষিতে সোমবার সকাল থেকে শহরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করে বাস শ্রমিকেরা। পাশাপাশি সিএনজি চালিত অটোরিকশা চলাচলে বাধা সৃষ্টি করেন তারা। একটিতে ভাঙচুর চালানোর পাশাপাশি বাস ডিপোতে আটকে রাখা হয় একাধিক অটোরিকশা। মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ করার পাশাপাশি হামলার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান শ্রমিক নেতারা। আমাদের দাবি একটাই, এর বিচার। উইথ অবৈধ কোনো সিএনজি এই রোডে চলতে পারবে না। যদি চলে আমাদের গাড়ি অনির্দিষ্টকালের জন্য আমরা বন্ধ রাখলাম। এরা সংখ্যা অনেক বেশি থাকে বিধায় আমাদের শ্রমিকের উপরে অন্যায়ভাবে অতিরিক্ত হামলা চালায়। এই মহাসড়ক বা আঞ্চলিক মহাসড়ক বলেন, এখান থেকে অবৈধ যান 3 হুইলার সিএনজি উৎখাত করতে হবে এবং আমাদের বাস চলাচলের জন্য সুন্দর পরিবেশ করতে হবে। এই সিএনজির কারণে অহরহ দুর্ঘটনা করতেছে এবং সেটার মাসুল আমাদের শ্রমিকেরা দেয়, বাস শ্রমিকেরা দেয় এবং বাস মালিকেরা দেয়। এদিকে হঠাৎ ধর্মঘটের ফলে বাসের পাশাপাশি সিএনজি চালিত অটোরিকশা চলাচলও বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এই পথের চলাচলকারীরা। এমন অবস্থায় বাড়তি ভাড়া দিয়ে ঝুঁকিপূর্ণ যানবাহনে চড়ছেন অনেকে। ভোলা বাস স্ট্যান্ডে আছি, এখানে এখন বাসও চলে না, সিএনজিও চলে না। যাই হোক, এখন অন্যথায় যেতে হচ্ছে দ্বিগুণ ভাড়া দিয়ে। লালমনে যাব, কিন্তু বাস না থাকাতে আমাদের টাইম লস হচ্ছে অনেক, প্লাস অন্য গাড়ি দিয়ে গেলে আমাদের তো ভাড়া বেশি লাগে। বাসও বন্ধ, সিএনজিও বন্ধ, তার জন্য খুবই ভোগান্তিতে পড়তেছি। অন্য ভাঙ্গা যাওয়া লাগবে, বাসও বন্ধ, সিএনজিও বন্ধ, বাসও বন্ধ। এতে মানে জনগণের ভোগান্তি ছাড়া আসলে কিছু না। এর আগেই গেল জানুয়ারিতে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ডিপোতে অটোরিকশা রাখা নিয়ে বাস শ্রমিক ও সিএনজি চালকদের সংঘর্ষে 30 জন আহত হয়। আগুন দেয়া হয় 4টি বাসে ও 9টি অটোরিকশায়। এখন ভোলা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সম্পত্তির জন্য বাবাকে পিটিয়ে জখম করার অভিযোগে এক ছেলেকে গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আশারিয়ার চর এলাকা থেকে নির্যাতনের শিকার আব্দুর রহিমের বড় ছেলে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার দুপুরে সোনারগাঁয়ে প্রকাশ্যেই ৭০ বছর বয়সী আব্দুর রহিমকে মাটিতে ফেলে মারধর করে ছেলে জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার। পরে গুরুতর আহত ওই বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুর রহিম সন্তানদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা করেন। বাবাকে নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। ঢাকার বায়ু দূষণ রোধে 50টি স্থানে বায়ু বিশুদ্ধিকরণ মেশিন বসাবে উত্তর সিটি কর্পোরেশন। সকালে রাজধানীর গুলশানে ডিএনসিসির নগর ভবনের অডিটোরিয়ামে দূষণমুক্ত ও ন্যায্য নগর গঠনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক পলিসি ডায়ালগে এ তথ্য জানিয়েছেন ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজ। সভায় দূষণমুক্ত নগর গড়তে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানায় বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। বিস্তারিত মেহেরিন অ্যানির প্রতিবেদনে। ঢাকার এই চিত্র বায়ু দূষণের কারণে। কুয়াশার চাদরে মোড়া মনে হলেও পুরোটাই দূষণের কারণে, যা শীতকালে বিপজ্জনক মাত্রায় ছাড়িয়ে যায়। যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ইন্ডেক্স 2024 অনুযায়ী বিশ্বের 173টি দেশের মধ্যে অবসবাসযোগ্য শহরের তালিকায় 6ষ্ঠ স্থানে ছিল ঢাকা। প্রায় প্রতিদিনই বাতাসের গুণমান সূচকে ঢাকার বায়ুমান অস্বাস্থ্যকর বলে সতর্কতা দেওয়া হয়। এই দূষণের কারণ জীবাশ্ম জ্বালানির লাগামহীন ব্যবহার, ব্যাপক নগরায়ন, যানবাহনের ধোঁয়া, ইটভাটা। দূষণ সমাধানে জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে সকালে গুলশান নগর ভবনে দূষণমুক্ত ও ন্যায্য নগর গঠনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক একটি পলিসি ডায়ালগের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস। সরকারের প্রচার নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে সেই জায়গায় আমি বলবো এখানে এগিয়ে আসা দরকার। আমি দেখি সরকারি অনেক দপ্তরে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আমরা টিভিতে দেখি, কিন্তু শ্রেডা বা এনার্জি মিনিস্ট্রির এই ধরনের প্রচার বা আসলে জনগণকে যদি উদ্বুদ্ধ না করে, আমি আসলে দেশের জন্য কাজ করতে হলে কি করতে হবে তা না হলে আমার মনে সম্ভব না। অনেক ধরনের দূষণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু কমনের পিছনে কিন্তু কমিউনিটির মানুষেরও কিন্তু ইনভলভমেন্ট কিন্তু দরকারি। আমরা আবারও দেখতে পাচ্ছি সেই পুরাতন মেঘগুলো, সেই সিআইপি গুলোই রাষ্ট্রযন্ত্রের পলিসি মেকার সাথে বসেছে। তারাই পরিকল্পনা বদলাতে চায়, তারাই পলিসি বদলাতে চায়, তারাই পলিসি মেকার হয়ে গিয়েছে। সম্মিলিত একটি সমাধান হতে পারে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা। আমরা আমাদের পরিবেশকে সংরক্ষণ করতে পারি একদিকে, অন্যদিকে আমাদের জীবনমানের উন্নত করতে পারি। এ সময় ঢাকায় বায়ু দূষণ রোধে 50টি স্থানে বায়ু বিশুদ্ধকরণ মেশিন বসানোর কথা জানান ঢাকা উত্তরের প্রশাসক। এছাড়াও দূষণ রোধে অটোরিকশাগুলোতে লিথিয়াম ব্যাটারি ব্যবহার এবং একটি পরিচয়পত্রের বিপরীতে শুধুমাত্র একজনকে লাইসেন্স দেওয়া হবে বলে জানান তিনি। বায়ু দূষণের একটি বড় সমস্যা হচ্ছে সরকারি কনস্ট্রাকশন সাইট, শুধুমাত্র বেসরকারি না। এরকম কোন সরকারি কনস্ট্রাকশন সাইট আমি এখন পর্যন্ত পাইনি যেগুলো কাপড় দিয়ে ঢাকা। আমরা চেষ্টা করব এই কাপড় দিয়ে ঢেকে রেখে কনস্ট্রাকশন সাইটগুলো করা। এটা কোনো প্র্যাকটিস বাংলাদেশের কোথাও নাই। শুধু ঢাকা নয়, নির্মল বায়ু শহর রাজশাহীও গেল মার্চ মাসে দেশের সবচেয়ে দূষিত বায়ুর নগরে পরিণত হয়। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। এখন বিকেলে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরবো একটু পর। ফিল্ম বিরতির পর দেখছেন এখন বিকেল। এবারে দেশের বাইরের খবর। ইয়েমেনের সাদা শহরের বন্দিশালা লক্ষ্য করে ভয়াবহ মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 68 জন, আহত হয়েছেন অর্ধশত। হতাহতের প্রায় সবাই আফ্রিকান নাগরিক বলে জানা গেছে। এ ঘটনাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে ইয়েমেন। এদিকে গাজায় নতুন করে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে আরও 23 জনের। গাজা ও পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে শুনানি শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে। বিস্তারিত জানাবেন জাহানারা ভূঁইয়া। ইয়েমেনি ভূখণ্ড লক্ষ্য করে দফায় দফায় মার্কিন বিমান হামলা, মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত উত্তর পশ্চিমাঞ্চলীয় সাদা অঞ্চল। গাজার মতোই যেন মৃত্যুপুরীতে পরিণত গোটা এলাকা। রোববার রাতে সাদার বন্দিশালা লক্ষ্য করে নতুন করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। শুধু বিমান নয়, লোহিত সাগরে নোঙর করা মার্কিন রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে মার্কিন সেনারা। তাদের এবারের লক্ষ্যবস্তু ছিল সাদা শহরের উত্তরাঞ্চলের বন্দিশালা, যেখানে শতাধিক আফ্রিকান অভিবাসী ছিলেন। মার্কিন এই হামলায় বন্দীদের বেশিরভাগই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আল জাজিরা।
ইয়েমেনি ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিযোগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে একে যুদ্ধাপরাধ বলে অভিযোগ তার। তাই এই বিষয়ে আন্তর্জাতিক মহলকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান ইয়েমেনের। গেল মার্চের মাঝামাঝি থেকে হুতি নিধনের নামে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, লোহিত সাগরে পশ্চিমাদের বাণিজ্যিক জাহাজে ছিনতাই ও হামলার শোধ নিতেই হুতিদের ওপর তাদের এই অভিযান। যদিও গেল ১.৫ মাসে মার্কিন অভিযানে যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু। একদিকে যখন ইয়েমেনে হত্যাযজ্ঞ চালাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে তখন একই পথে হাঁটছেন তার মিত্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রতিদিনই তার সেনারা আগ্রাসন চালাচ্ছে গাজার নিরীহ ও অসহায় ফিলিস্তিনিদের উপর। এতে প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা, লম্বা হচ্ছে মৃত্যু মিছিল। এদিকে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা এগিয়েছে বলে দাবি কাতারের, তবে এখনও পৌঁছানো যায়নি চূড়ান্ত সিদ্ধান্তে। On Thursday is a bit of progress compared to the other meetings, yet we need to find an answer for the ultimate question. একই দিন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের বৈরুতেও বেসামরিক নাগরিকদের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। মিরপুরে ফের মোহামেডান আবাহনী লড়াই। ঢাকাই ক্রিকেটের ডার্বি মিরপুরে মঙ্গলবার মাঠে নামবে দুটি দল। আবাহনী কোচ বলছে তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে গড়া দলটি খেলবে শিরোপার জন্য। অন্যদিকে ইবাদত হোসেন জানান, শিরোপা জিততে মুখিয়ে রয়েছে মোহামেডানও। বিস্তারিত তাসওয়ান নাফির প্রতিবেদনে। 4 ম্যাচের নিষেধাজ্ঞা মাথায় নিয়ে মোহামেডানের অনুশীলনে তাহিদ হৃদয়। সোমবার শিরোপা নির্ধারণী ম্যাচে আবাহনীর বিপক্ষে মাঠে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঢাকায় ক্রিকেটের সবচেয়ে সফল দল আবাহনীর এবারের প্রেক্ষাপট ভিন্ন। পট পরিবর্তনের পর নানা সমস্যায় থাকা দলটি এবারও আছে টেবিল টপার হয়ে। তাই শেষটাও শিরোপা জিতে রাঙাতে চায় প্রথমবার হেড কোচের দায়িত্বে আসা হান্নান সরকার। আবাহনী দল হিসেবে যে ঐতিহ্যবাহী একটা দল, সেটা এই বছর অন্তত এখন পর্যন্ত সেটা কন্টিনিউ করছে। প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, দ্যাটস ট্রু। ম্যানেজমেন্টও চেঞ্জ হয়েছে, কোচও চেঞ্জ হয়েছে, সব কিছু মিলে অনেকগুলো পরিবর্তন হয়েছে। বাট ওই যে নামের একটা ওজন সবসময় বলা হয় না, সেই ধরনের ওজন হয়তো একটা ভিতরে কাজ করে। যখনই আবাহনী মডার্ন এই দলের জার্সিগুলো গায়ে জড়ায় যে কোনো প্লেয়ারই, নিশ্চিতভাবে আলাদা একটা ফিলিংস, একটা ইমোশন কাজ করে। আর বিভিন্ন ইস্যুতে বিতর্কিত দল মোহামেডানও বহুদিন দেখা পায় না টিপের শিরোপা। এবার বেশ বড় বাজেটের দল গড়েছে, তবে রয়েছে নিষেধাজ্ঞার পেরাজাল। তবু ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপা ঘরে তুলতে চায় মোহামেডান। এই বছর টিমটা অনেক ভালো ছিল, টিমের এনভায়রনমেন্টটা খুবই ভালো, যার কারণে আমরা এই শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচে উত্তীর্ণ হয়েছে। ইনশাল্লাহ দোয়া করুন কালকে যাতে আমরা চ্যাম্পিয়ন হতে পারি। মিডল অর্ডার ও যখন খেলে তখন এমন একটা সিচুয়েশন থাকে, আমাদের অনেক সময় খারাপ, অনেক সময় ভালো, তো ও থাকাটা খুবই দরকার ছিল। যেহেতু খেলবে না, সেহেতু খুবই মিস করবো, আমাদের টিম খুব মিস করবো ওকে। মঙ্গলবার মিরপুরে মুখোমুখি হবে দুদল। শিরোপা জয়ের লড়াইয়ে আবাহনী এগিয়ে থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে মাঠের ক্রিকেটে কে এগিয়ে যায় সেটাই দেখার বিষয়। তাসওয়ান নাফি, এখন, ঢাকা। শেষ করব এখন বিকেল। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আশুলিয়া 6 মরদেহ পোড়ানোর আগের ছবি তদন্ত সংস্থার হাতে। শনাক্ত আরও 2 জন। 25 মে প্রতিবেদন দাখিলের নির্দেশ। অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে জুলাই হত্যা মামলা করেনি সরকার, বললেন সংস্কৃতি উপদেষ্টা। প্রকৃত ঘটনা তদন্ত করবে পুলিশ। মামলা করেছে একজন লোক, এটা রাষ্ট্রের পক্ষের মামলা না, সরকারের দেয়া মামলাও না। ইশরাককে মেয়র ঘোষণায় গেজেট প্রকাশের আগে আইন মন্ত্রণালয়ের মতামত নেয়নি নির্বাচন কমিশন, জানালেন আইন উপদেষ্টা। জুলাই সনদ তৈরিতে সর্বোচ্চ চেষ্টার কথা জানাল ঐকমত্য কমিশনের সহসভাপতি। অন্তর্বর্তী সরকারের অধীনেই সংস্কার বাস্তবায়ন চায় গণ অধিকার পরিষদ। বজ্রপাতে সারা দেশে 9 জনের মৃত্যু। বর্ষায় আগে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা বিভিন্ন স্থানে। ডুবে আছে মহাসড়ক, খাদ্য গুদাম। এই ছিল এখন বিকেলে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।